আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। চলুন জেনে নেওয়া যাক সারা বিশ্বে এ পর্যন্ত ঘটে যাওয়া আজকের প্রধান খবরগুলো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি ইরানের সঙ্গে একটি পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনা করতে চান। এজন্য গত বৃহস্পতিবার ইরানের নেতৃত্বকে একটি চিঠি পাঠিয়েছেন। ট্রাম্প আশা করছেন ইরান আলোচনায় রাজি হবে, যদিও ইরান জানিয়েছে তারা এমন কোনো চিঠি পায়নি। শুক্রবার ফক্স বিজনেস নেটওয়ার্কে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমি বলেছি আশা করা যায় আপনি আলোচনায় বসবেন, কারণ এটি ইরানের জন্য অনেক ভালো হবে। ট্রাম্প আরও বলেন, অন্য বিকল্প হলে আমাদের কিছু করতে হবে, কারণ আরেকটি পারমাণবিক অস্ত্র তৈরি করতে দিতে আমরা পারি না। ট্রাম্পের চিঠিটি মূলত ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উদ্দেশ্যে লেখা। ট্রাম্প এই চিঠি এমন এক সময় দিলেন যখন ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আবারও আলোচনার উদ্যোগ নেওয়া হচ্ছে। শনিবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে তাদের উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াভকভ ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালির সঙ্গে ইরানের পারমাণবিক কর্মসূচির পরিস্থিতি সমাধানের আন্তর্জাতিক প্রচেষ্টা নিয়ে আলোচনা করেছেন। তবে ইরানি দূতাবাস জানিয়েছে তারা এই ধরনের কোনো চিঠি পায়নি। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, তেহরান যতদিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার অধীনে থাকবে ততদিন দেশটির ইরানের সাথে কোনো আলোচনা সম্ভব নয়। বার্তা সংস্থা এএফপিকে তিনি বলেন, যুক্তরাষ্ট্র যতদিন আমাদের উপর তাদের সর্বোচ্চ নীতি ও হুমকি অব্যাহত রাখবে ততদিন আমরা তাদের সাথে কোনো সরাসরি আলোচনায় যাব না। আল জাজিরার খবরে বলা হয়েছে, জানুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর থেকে ট্রাম্প প্রশাসন ইরানের উপর তার সর্বোচ্চ চাপ নীতির আওতায় বিশেষ করে দেশটির তেল বাণিজ্যের উপর বেশ কিছু নিষেধাজ্ঞা দিয়েছে। 2015 সালে 6 বিশ্ব শক্তির সাথে পারমাণবিক চুক্তি করেছিল ইরান। চুক্তির আওতায় দেশটি তার পারমাণবিক কর্মসূচিকে সীমিত আকারে নামিয়ে এনেছিল, কিন্তু 2018 সালে ট্রাম্প তার প্রথম মেয়াদে সেই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেন। এরপর ইরান আবারও তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বাড়িয়ে দেয়। পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মিত্রদের রক্ষা করতে চান না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনের মিত্রদের সুরক্ষায় তার ইচ্ছা নিয়ে সংশয় প্রকাশ করেছেন তিনি। ট্রাম্প বলেন, নিজের প্রতিরক্ষায় ন্যাটো সদস্যরা যদি যথেষ্ট অর্থ ব্যয় না করে তবে তিনি তাদের সুরক্ষা দেবেন না। ওয়াশিংটনে ওভাল অফিসের সাংবাদিকদের ট্রাম্প বলেন, এটা সাধারণ বোধের বিষয়, তাই না? ট্রাম্প আরও বলেন, তারা যদি অর্থ না দেয় আমি তাদের সুরক্ষা দিতে যাব না, আমি তাদের সুরক্ষা দিতে বাধ্য না। ট্রাম্প বলেন, তিনি বছরের পর বছর এই দৃষ্টিভঙ্গি পোষণ করে আসছেন এবং আগের মেয়াদে প্রেসিডেন্ট থাকাকালে ন্যাটো মিত্রদের তিনি এটা জানিয়েও দিয়েছিলেন। ওই প্রচেষ্টার কারণে 75 বছরের পুরনো ট্রান্স আটলান্টিক জোটের অন্য সদস্যরা আরও বেশি ব্যয় করতে উৎসাহিত হয়েছেন। তবে এখনও তা যথেষ্ট নয়, তাদের আরও অর্থ ব্যয় করতে হবে। মিত্র ভূখণ্ডে সোভিয়েত আক্রমণের ঝুঁকি মোকাবেলার প্রাথমিক লক্ষ্য নিয়ে 1949 সালে গঠিত হয় ন্যাটো। রয়টার্স বলছে, ট্রাম্পের এই মন্তব্যে ইউরোপ থেকে এশিয়ার রাজধানীগুলোতে সতর্ক ঘণ্টা বাজতে পারে। ইতোমধ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের বাগবিতণ্ডার পর কিয়েভের নিরাপত্তার নিশ্চয়তা বাতিল করেছেন ট্রাম্প। এছাড়া রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে চুক্তি করতে ইচ্ছার কথা জানিয়েছেন তিনি। এই নিয়ে শঙ্কিত অনেক নেতারা। ন্যাটোর মহাসচিব মার্ক রুটে বলেন, আমি জানি ন্যাটোর ভবিষ্যৎ নিয়ে কারো কোনো উদ্বেগ থাকতে পারে না, তাই আমি স্পষ্ট করে বলতে চাই ট্রান্স আটলান্টিক সম্পর্ক এবং ট্রান্স আটলান্টিক অংশীদারিত্ব আমাদের জোটের ভিত্তি হিসেবে রয়ে গেছে। প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি এবং ন্যাটোর প্রতি ব্যক্তিগতভাবে তার প্রতিশ্রুতি স্পষ্ট করে দিয়েছেন। ট্রাম্প তার প্রত্যাশাও স্পষ্ট করে দিয়েছেন, ইউরোপে আমাদের প্রতিরক্ষা ব্যয়ের ক্ষেত্রে আরও বেশি কিছু করতে হবে। ফিলিস্তিনের গাজা ও লেবানন থেকে লুটপাট করে নেওয়া মালামাল বিক্রি করছে ইসরায়েলি সেনারা। নতুন এক অনুসন্ধানে ইসরায়েলি সেনাদের বেআইনি এই কর্মকাণ্ডের বিষয়টি উঠে এসেছে। হামাকম হাচি হাম বাগেনহাম ইসরায়েলি সেনাদের লুটপাট ও চুরির অসংখ্য ঘটনা একসঙ্গে জড়ো করে রিপোর্ট করেছে। ইসরায়েলি সেনাদের এই দুই অঞ্চল থেকে লুটপাট ও চুরি করা মালামালের মধ্যে রয়েছে নগদ অর্থ, স্বর্ণালংকার, ইলেকট্রনিক্স যন্ত্রপাতি ও গাড়ি। ইসরায়েলি সেনারা এসব সম্পদ লুটপাট করার পর টেলিগ্রাম চ্যানেল, সামাজিক যোগাযোগ মাধ্যম, ফেসবুকের মার্কেটপ্লেসে অথবা বাজারে নিয়ে বিক্রি করছেন। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী একটি শাখা নাহাল ব্রিগেড, এই ব্রিগেডের এইতান ছদ্মনামের এক কমান্ডার ব্যাখ্যা করে বলেন, প্রথম দিকে ইসরায়েলি সেনারা গাজা ও লেবাননে বিভিন্ন বাড়ি থেকে স্মারক হিসেবে কিছু জিনিসপত্র নেন। এর পরপরই তাদের মধ্যে লুটপাট ও চুরির প্রবণতা বেড়ে যায়। সৈন্যদের ব্যাগ তল্লাশির সম্ভাবনা খুবই ক্ষীণ, কারণ তাদের পুরো ব্যাটালিয়ন একসঙ্গে থাকে, ফলে তারা ছিলেন নির্ভয়। এই সুযোগে ইসরায়েলি সেনারা সর্বত্র লুটপাটের কাজ করছিলেন এবং সব জায়গায় তারা নানাভাবে জিনিসপত্র লুকিয়েছিলেন। বিষয়টি প্রকাশ্যে আসে তখনই যখন দেখা যায় কেবল তরুণ ও নিম্ন পদের সেনারা লুটপাট চুরি করছেন না, বরং সার্জেন্ট পদের কর্মকর্তারাও এই অপকর্মে নেমে পড়েছেন। এইতান বলেন, একজন ইসরায়েলি জ্যেষ্ঠ কমান্ডার গাজায় ঘরবাড়ি থেকে ইলেকট্রনিক যন্ত্রপাতি সহ নানা জিনিসপত্র নিয়ে গেছেন। বিষয়টি সার্জেন্ট ও কোম্পানি কমান্ডার জানতেন। আমি তখন আমার সার্জেন্টের কাছে গিয়ে বিষয়টি সম্পর্কে জানতে চাই। তিনি আমাকে বলেন, এটা সত্যিই খারাপ, কিন্তু বিষয়টি নিয়ে তার
কিছুই করার নেই। তদন্তে জানা যায় এভাবে লুটপাট আর চুরি করে নেওয়া মালামাল বিক্রি করা সাধারণত অপরাধ, ফলে এসব জিনিসপত্র স্বাভাবিকভাবে ব্যবহার করা যায় না। আরেক ইসরায়েলি সৈন্য ওমার বলেন, অন্যান্য মালামালের চেয়ে নগদ অর্থ নেওয়া অনেক সহজ, কারণ এই টাকা সহজেই খরচ করা যায়। লাখ লাখ শেকেল যে লুট করা হয়েছে আমি সে সম্পর্কে শুনেছি। ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদপন্থী আলাবি বিদ্রোহীদের আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন আহমেদ আল শারা। আত্মসমর্পণ না করলে কঠিন পরিণতি ভোগ করতে হবে বলে হুমকি দিয়েছেন তিনি। শুক্রবার বাশারপন্থী অন্তত ১৬২ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা সিরিয়ান ওয়ার মনিটর। এর আগের দিন বাশারপন্থী এসব বিদ্রোহী হঠাৎ করে দেশটির নতুন সরকারের নিরাপত্তা বাহিনীর ওপর অতর্কিতে হামলা চালায়, এতে বহু হতাহত হয়। এরপর আল আলাবি সম্প্রদায়ের বিদ্রোহীদের বিরুদ্ধে বিশাল অভিযান শুরু করে সিরীয় বাহিনী। তাদের ধরে ধরে তাৎক্ষণিক হত্যা বা মৃত্যুদণ্ড কার্যকর করা হচ্ছে। বিদ্রোহীদের হুমকি দিয়ে প্রেসিডেন্ট আহমেদ আল শারা বলেন, আপনারা সব সিরীয়র উপর হামলা চালিয়েছেন এবং ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন। ক্ষুব্ধ প্রতিক্রিয়ার সময় এসেছে, আর আপনারা এটি প্রতিরোধ করতে পারবেন না। অস্ত্র ফেলে দিন এবং আত্মসমর্পণ করুন, খুব বেশি দেরি হওয়ার আগে। বৃহস্পতিবার দেশটির পশ্চিমাঞ্চলীয় উপকূলীয় অঞ্চলে হঠাৎ করে শুরু হওয়া বিদ্রোহী এবং সরকারি বাহিনীর লড়াইয়ে ২৫০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। এর আগেও সেখানে প্রাণঘাতী সংঘাতের ঘটনা ঘটেছিল। ইসরায়েলিদের নানা বিধিনিষেধ সত্ত্বেও রমজানের প্রথম জুমার নামাজে আল আকসা মসজিদে সমবেত হয়ে নামাজ আদায় করেছেন ৯০,০০০ মুসল্লি। জেরুজালেম ওয়াকফ স্টেটের মহাপরিচালক শেখ আজম আল খতিব আনাদুল বার্তা সংস্থাকে এই তথ্য জানান। জুমার দিন উপলক্ষে আল আকসায় বিশাল সংখ্যার পুলিশ বাহিনী মোতায়েন করেছিল ইসরায়েলি সরকার। তারা নানাভাবে মুসল্লিদের প্রবেশ বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে। এর আগে রমজানে আল আকসা মসজিদে জুমার নামাজ আদায়ের ক্ষেত্রে নতুন এবং কঠোর বিধিনিষেধ জারি করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। গত বৃহস্পতিবার ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, এখন থেকে যেসব পুরুষের বয়স ৫৫ বছরের বেশি, নারীর বয়স ৫০ বছরের ঊর্ধ্বে এবং যেসব শিশুর বয়স ১২ বছরের কম, শুধু তাদেরকে শুক্রবার জুমার নামাজের সময় আল আকসা চত্বরে প্রবেশের যোগ্য বলে বিবেচনা করা হবে। আরও বলা হয়েছে, যারা প্রবেশের যোগ্য হবেন তাদেরকে অবশ্যই নিরাপত্তা বিষয়ক ছাড়পত্র সংগ্রহ করতে হবে এবং মসজিদ চত্বরে প্রবেশের সময় তা প্রদর্শন করতে হবে। আল আকসা মসজিদ চত্বরের আশেপাশে কয়েকটি সেনা চেকপোস্ট বসানো হয়েছে। সেসব চেকপোস্টে গিয়ে সংগ্রহ করতে হবে ছাড়পত্র। গুরুত্বের বিচারে ইসলাম ধর্মাবলম্বীদের কাছে আল আকসা মসজিদের স্থান তৃতীয়। প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে যথাক্রমে কাবা এবং মসজিদে নববী। ইসলামের আবির্ভাবের প্রাথমিক যুগে আল আকসা মসজিদকে কেবলা করে নামাজ আদায় করতেন মুসল্লিরা। পরে নবী মেরাজের পর কেবলার পরিবর্তন হয়। রাশিয়ার কুরস্ক অঞ্চলে ঢুকে পড়া ইউক্রেনীয় সেনাদের প্রায় ঘেরাও করে ফেলেছে রাশিয়ার বাহিনী। গত গ্রীষ্মে কয়েক হাজার ইউক্রেনীয় সেনা আকস্মিক ঢুকে পড়ে রাশিয়ার কুরস্ক অঞ্চলে। বেশ কিছু এলাকার নিয়ন্ত্রণ নিয়ে নেয় তারা এবং রাশিয়ার বাহিনী তাদের প্রতিরোধে লড়াই শুরু করে। রয়টার্সের খবরে বলা হয়েছে, প্রায় সব দিক থেকে ইউক্রেনের বাহিনী রুশ সেনাদের ঘেরাওয়ের মধ্যে পড়ে গেছে। এটি ইউক্রেনের জন্য একটি বড় ধাক্কা, কারণ তারা রাশিয়ার ভূখণ্ড দখলে রেখে আলোচনায় সুবিধা পাওয়ার আশা ছিল। ওপেন সোর্স ইন্টেলিজেন্সের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, গত ৩ দিনে ইউক্রেনের রাশিয়ার বাহিনী সবচেয়ে বেশি বিপদে পড়েছে। তারা ইউক্রেনের বাহিনীর সাপ্লাই লাইন বন্ধ করে দিয়ে যথার্থ সমর্থ হয়েছে। ফিনল্যান্ড ভিত্তিক ব্ল্যাক ব্রিড গ্রুপের সামরিক বিশ্লেষক প্যাসি প্যারিওনেন বলেন, কুরস্কের অবস্থা এখন খুবই খারাপ। ইউক্রেনের বাহিনী দ্রুত সেখান থেকে প্রত্যাহার করা না হলে তারা ঘেরাওয়ের মধ্যে পড়ে যাবে। আবারও প্রত্যাহার করতে শুরু করলেও বিপদে পড়বে তারা, কারণ তখন প্রচণ্ড রকম ড্রোন ও আর্টিলারি হামলা হবে তাদের উপর। এই বিশ্লেষক বলেন, ইউক্রেনের বাহিনী যত দ্রুত সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারে, তাদের একটি পকেটের মধ্যে আটকে ফেলবে রুশ বাহিনী। তবে যুদ্ধক্ষেত্রে এই অগ্রগতির বিষয়ে রুশ বাহিনী তাদের কোনো মন্তব্য জানায়নি। এদিকে রাশিয়া ও ইউক্রেনীয় বাহিনীর মধ্যে সমুদ্র ও আকাশপথে অস্ত্রবিরতির ধারণাকে সমর্থন দিতে ইউরোপের নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। জেলেনস্কি বলেন, এতে ৩ বছর ধরে চলা আগ্রাসন বন্ধে মস্কোর সদিচ্ছা যাচাইয়ের একটি সুযোগ তৈরি হবে। ব্রাসেলসে ইউরোপীয় নেতাদের সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, প্রত্যেকের নিশ্চিত হওয়া প্রয়োজন এই যুদ্ধের একমাত্র উৎস রাশিয়া। এই যুদ্ধ বন্ধের প্রয়োজনীয়তা তারা দেখছে কিনা। নিজেদের প্রতিরক্ষা ব্যয় নিয়ে আলোচনা এবং মার্কিন সামরিক সহায়তা স্থগিতের পর কিয়েভের প্রতি সমর্থন জানাতে এই সম্মেলনের আয়োজন করা হয়। সমুদ্র আকাশপথে অস্ত্রবিরতির বিষয়টি তুলে ধরে জেলেনস্কি বলেন, এই দুই পথে হামলা বন্ধ হলে সদিচ্ছার বিষয়টি প্রমাণিত হবে। এটি কার্যকর করা এবং পর্যবেক্ষণ করাও সহজ। ইউরোপের প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর জন্য নতুন পরিকল্পনাকেও স্বাগত জানিয়েছেন তিনি। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।